চারিদিকে নানা রকমের গেম বের হচ্ছে, বাট আপনার কি? আপনার তো গরিব, আমাদের টাকা পয়সা নেই, আমাদের তো গ্রাফিক্স কার্ড আছে, অনেক পুরান গ্রাফিক্স কার্ড, কোনো রকমে চলতেছে, খালি গেম প্লে ইউটিউব দিয়ে আমরা ট্রেলার দেখে এগুলো করে চলতেছি আর কি। কিন্তু একটা টেকনোলজি আছে যেটা কিন্তু আপনারা হয়তো অনেকে শুনছেন বা শোনেন নাই। স্টিমে একটা অ্যাপ আছে লসলেস স্কেলিং নামে, যেটার দামটা মনে হয় $3-3.5 মতো। এইটা কিন্তু একটা, অনেকেই বলছে ইউটিউবার, একটা গ্রাউন্ড ব্রেকিং অ্যাপ, যেটা কিন্তু হচ্ছে আপনার যে গ্রাফিক্স কার্ডগুলো আছে, যেমন আমার পাশে একটা 1660 Ti দেখতে পাচ্ছেন ওসিপিসি, আর হচ্ছে দুইটা RX 580 আছে, একটা ওসিপিসি আর একটা আর্কটেকের। হ্যাঁ, এই গ্রাফিক্স কার্ডগুলোতে কিন্তু আপনারা হালের যে নতুন গ্রাফিক্স কার্ডগুলো আছে ওগুলোতে যেমন DLSS 4 ট্রান্সফর্মার মডেলের সাপোর্ট থাকে, তারপর FSR 4 FSR 3 সাপোর্ট থাকে। এই কার্ডগুলোতে FSR এর লিমিটেড সাপোর্ট থাকলেও নতুন কার্ডগুলোতে কিন্তু ফ্রেম জেনারেশন নামে একটা টেকনোলজির অনেক বড় সাপোর্ট আছে, যেটা কিন্তু এই কার্ডগুলোতে নাই। ফ্রেম জেনারেশন কিন্তু এখনকার নতুন যে গ্রাফিক্স কার্ডগুলো সেগুলোকে কিন্তু রে ট্রেসিংয়ে বা যে ভারী গেমগুলো আছে ওগুলোকে কিন্তু হায়ার রেজলিউশনে খেলতে বেশ হেল্প করে। দ্যাটস হোয়ার কাম আমাদের লসলেস স্কেলিং। আজকে আমরা দেখবো লসলেস স্কেলিং স্টিমের এই যে সফটওয়্যারটা আছে এটার কিন্তু নিজস্ব অ্যালগোরিদম আছে। ওরা এই ধরনের যে গ্রাফিক্স কার্ডগুলো আছে একদম পুরান 1660 Ti 10 সিরিজের গ্রাফিক্স কার্ড, RX 580-র মতো লো যে গ্রাফিক্স কার্ডগুলো, এইগুলোকে নাকি নানাভাবে একটা নতুন জীবন দিয়ে দিছে। মানে নতুন একটা আপনারা উদ্দীপনা পাচ্ছেন, নতুন আপনারা এই অ্যালগোরিদমের সাহায্যে নতুন নতুন ফ্রেম পাচ্ছেন, যার কারণে কিন্তু অনেক আনপ্লেয়েবল গেম বা যেগুলো হচ্ছে রেকমেন্ডেড স্পেকের মধ্যে এগুলো গ্রাফিক্স কার্ডও পড়ে না, সেগুলো নাকি ভালো মতো খেলা যাচ্ছে, অনেক ইউটিউবার দেখাচ্ছে। আজকে আমরা লসলেস স্কেলিং এর ব্যাপারটাই দেখবো এবং দেখবো যে আমাদের যে পুরান গ্রাফিক্স কার্ডগুলো আছে সেগুলোকে আসলে রিভাইভ করা যায় নাকি যায় না। টেস্ট সিনারিওতে কি কি আমরা পেয়েছি সবই শেয়ার করবো, সাথে আমি আছি অনুরাগ, দেখছেন টেকনিক বাংলাদেশ। চলে যাক আজকে আমাদের লসলেস স্কেলিং এর ভিডিওতে। আজকে আমরা একটু আমাদের যে টেস্ট সিস্টেম সেটা নিয়ে আলাপ আলোচনা করি। আমরা মূলত একটা RX 580 নিছি, যেটা কিন্তু এখন বলা যায় লোয়ার মিড রেঞ্জের সব থেকে জনপ্রিয় গ্রাফিক্স কার্ড। মানুষ কিন্তু এটাই নেয়। আমার পাশে ওসিপিসি আর আর্কটেক এই দুইটা ব্র্যান্ডের আছে, দামের কিছু ডিফারেন্স আছে, বাট এই দুইটা কিন্তু এখন বলা যায় যে সব থেকে পপুলার গ্রাফিক্স কার্ড যারা একটা কম দামের মধ্যে পিসি বিল্ড করতে চান। আরেকটা গ্রাফিক্স কার্ড আমরা যেটা নিছি ব্যাক ফ্রম দ্য ডেড, সেটা হচ্ছে 1660 Ti ওসিপিসি। এইখানে আমরা 1650টা নেই বিকজ 580 আর 1650 মোটামুটি একই কাতারের গ্রাফিক্স কার্ড, স্পেশালি 580টা একটু বেটার করে। এটা কিন্তু 580 2048 SP ভার্সন। তো 1660 Ti একটা মোটামুটি মিড রেঞ্জের কাতারে পড়ে এবং পুরানো গ্রাফিক্স কার্ড, যেটাতে কিন্তু নতুন যে টেকনোলজিগুলো আছে সেগুলোর কিন্তু সাপোর্ট নেই। এর জন্য এটা আমরা নিছি টেস্ট সিস্টেম হিসাবে। আমরা যে সিস্টেমটাতে আগে দুটো গ্রাফিক্স কার্ডকে টেস্ট করছি সেটা একটু বলে দিই। Ryzen 7 9700X ছিল, অরাসের B650 MP মাদারবোর্ড ছিল, অরাস এলিট যেটা, তার সাথে কোর্সার ভেনজেন্স CL30 16GB 6000 MHz র্যাম ছিল, একটা হচ্ছে আপনার AITC কিংসম্যানের 1TB SSD, আর হচ্ছে 650 ওয়াটের একটা কোর্সার পাওয়ার সাপ্লাই ছিল, 750 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই ছিল। এটা ব্যাপার স্যাপার না, ব্যাপার স্যাপার হচ্ছে যে আমরা লসলেস স্কেলিং যখন এই কার্ডগুলোতে অ্যাপ্লাই করলাম সেটা কেমন পারফরমেন্স করতেছে। এখানে আমরা একটু বলে রাখি, লসলেস স্কেলিংয়ের কিন্তু এই সফটওয়্যারটার নিজস্ব অ্যালগোরিদম আছে যেটা ওরা ডেভেলপ করছে। আমরা মেইনলি কি দেখি, NVIDIA DLSS আছে, যেটা কিন্তু ওদের ইনহাউস টেকনোলজি, হার্ডওয়্যারের সাথে বাইন্ড করা থাকে। DLSS দিয়ে আপনারা যে গেমটা আছে রেজলিউশনকে আপস্কেল করা হয়, মানে কম রেজলিউশনকে আপস্কেল করে দেখানো হয়। আবার কিন্তু ফ্রেম জেনারেশনের সাপোর্টটাও পাচ্ছেন, DLSS অন্য কেউ ইউজ করতে পারে না। FSR এর ক্ষেত্রে FSR মোটামুটি 3 পর্যন্ত অন্যান্য সব গ্রাফিক্স কার্ড ইউজ করতে পারলো। FSR 4টা RDNA 4 এক্সক্লুসিভ রাখা হয়েছে আপাতত, যতটুকু জানি, যদি অন্যান্যভাবে ইউজ করা যায়। তো FSR এরও কিন্তু ফ্রেম জেনারেশন টেকনোলজি আছে। FSR আপনারা অন্যান্য গ্রাফিক্স কার্ড ইউজ করতে পারলো, ফ্রেম জেনারেশনটা, যেটাকে অনেকে ফেক ফ্রেম বলে, মাল্টি ফ্রেম জেনারেশন বের হয়েছে, অনেকে নানা রকম কথাবার্তা বলে, বাট ইট হেল্পস আর কি। হ্যাঁ, এইগুলা কিন্তু আপনারা পুরান যে গ্রাফিক্স কার্ডগুলো আছে এগুলোতে ইউজ করতে পারবেন না, যেটা আমি ইন্ট্রোতে বলছি। কিন্তু লসলেস স্কেলিং দিয়ে আপনারা আপস্কেল করতে পারতেছেন, ওকে ফাইন। আপস্কেলের পাশাপাশি ওদের নিজস্ব অ্যালগোরিদম দিয়ে মাল্টিপল এখন আপনারা ফ্রেম জেনারেশনও করতে পারবেন, এবং ফ্রেম জেনারেশনটা দ্বিগুণ 4 গুণ যত গুণ ইচ্ছা করতে পারে। বাট এটার একটা ক্যাচ আছে, ক্যাচটা হচ্ছে ফ্রেম জেনারেশন আসলে কাজ করে কিভাবে। আগের ফ্রেম আর পরের ফ্রেম, এই ইনফরমেশনগুলো, গেমের এই ইনফরমেশনগুলো তো গ্রাফিক্স কার্ডের সাথে শেয়ার করে। আগের ফ্রেম আর পরের ফ্রেমের মধ্যে মুভমেন্টের একটা অ্যাভারেজ একটা মিডিয়ান ফ্রেম নিয়ে ওই ফেক ফ্রেমটা পুশ করে দেয় আর কি। এটা একটু জটিল জিনিস, বাট একদম সিম্পলভাবে বললাম। তো এই যে ফ্রেম ইন্টারপোলেশন করে যে করা হয়,
এইটার কারণে আপনি যখন ছোটোখাটো গ্রাফিক্স কার্ডের ফ্রেম জেনারেশন অন করবেন, অনেক ক্ষেত্রে কিন্তু যেহেতু একটা ফ্রেম আর আরেকটা ফ্রেমের মাঝখানে সময়টা ইন্টারপোলেট করা হয়েছে, তার কারণে কিন্তু নানা রকম ল্যাটেন্সি এসে যেতে পারে, স্টাটার আসতে পারে এবং কিন্তু নানা রকম গোস্টিংও আসতে পারে, যেটা হচ্ছে ফ্রেম জেনারেশনের সমস্যা। যেগুলো গ্রাফিক্স কার্ডে ক্যালিবার বেশি, পাওয়ার বেশি, যেমন 1660 Ti কিন্তু মোটামুটি বেশ ভালো পাওয়ারফুল একটা গ্রাফিক্স কার্ড মিড রেঞ্জের মধ্যে, তারপর 3060, 4060 Ti এগুলোতে কিন্তু জিনিসটা হ্যান্ডেল হয়ে যায়। বাট ছোটোখাটো গ্রাফিক্স কার্ডে কিন্তু স্টাটার এগুলো একটু বেশি দেখা যাওয়ার কথা। তো এইটাকেই লসলেস স্কেলিংটা কিভাবে হ্যান্ডেল করে সেটাই আমরা দেখব। আমরা যে গেমগুলো খুলবো এখানে আমরা নেটিভ প্রিসেট একবার রাখছি আর লসলেস স্কেলিং দিয়ে একবার আমরা রাখছি, দুইভাবে বেঞ্চমার্ক করে আমি আপনাদেরকে দেখাবো কি কি সমস্যা পাইছি, কতটুকু কি অ্যাডভান্টেজ পাইছি, সেগুলো আমরা শেয়ার করবো, সবই থাকবে। আর প্রতিটা গেমে আমি একটু বলে রাখি, লসলেস স্কেলিংয়ে আমরা ফ্রেম জেনারেশনের 2x মোডটা ইউজ করছি, অর্থাৎ আপনার ফ্রেমটাকে দ্বিগুণ করে দিবে, মানে ফেক ফ্রেম ঢুকায় আর কি, ঠিক আছে। তো প্রথমে আমরা ক্লেয়ার অবস্কার এক্সপিডিশন 33 একদম হালের যে নতুন গেমটা সেটা দিয়ে শুরু করছি। খুবই হেভি একটা গেম, ভালো ভালো গ্রাফিক্স কার্ডের অবস্থা খারাপ করে দেয়। এটাকে আমরা RX 580 দিয়ে খেলছি। তো মিডিয়াম প্রিসেটে আমরা যখন সেট করছিলাম তখন আমরা প্রথমে হচ্ছে নেটিভে খেলছি, XeSS অন রেখে নেটিভে। তো তখন দেখলাম যে অ্যাভারেজে মাত্র 14 আর 12 FPS এর মতো আস্তে আস্তে 1% লোতে। বাট ফ্রেম জেনারেশন এখানে অন করেও খুব একটা লাভ হয় না লসলেস স্কেলিং দিয়ে। লসলেস স্কেলিংয়ে আমরা FSR 1.5, লসলেস স্কেলিংয়ের যে FSR 1.5 আছে ওইটা সেট করে আমরা যখন হচ্ছে অন করলাম, দেখলাম যে 22 আর 14 FPS, অ্যাভারেজে 22 আর 1% হচ্ছে 14 FPS এর মতো আসছে, উইচ ইজ নট প্লেয়েবল। 1660 Ti এর ক্ষেত্রে কিন্তু সিনারিওটা একটু মোটামুটি একটু ভালো হয়। এখানেও কিন্তু আমরা মিডিয়াম প্রিসেটে XeSSটা অন করে ব্যালেন্সড মোডে নেটিভে যখন খেলি দেখলাম যে 37 আর 29 FPS, অ্যাভারেজে 37 আর 1% মতো 29 পাচ্ছি। লসলেস স্কেলিংয়ের সেম সেটিংসে যখন FSR 1.5 আমরা ইউজ করে হচ্ছে 2x ফ্রেমে খেলি তখন দেখি যে 91 FPS এর মতো পাচ্ছি, অ্যাভারেজে 1% হতে 78 FPS এর মতো পাচ্ছি। এটা কিন্তু ইনফ্লেটেড FPSটা, ঠিক আছে। লসলেস স্কেলিং আপনি যখন অন করবেন একটা বেজ FPS সেট হয়, বেজ FPSটা হচ্ছে 47 ছিল অ্যাভারেজে আর 1% হতে 39 ছিল। এইটাকে ইন্টারপোলেট করে হচ্ছে বেশি ফ্রেম পুশ করে অ্যাভারেজে 91 এবং 1% হতে 78 FPSটা আনছে এই টেকনোলজিটা দিয়ে, ঠিক আছে। তো এইখানে দেখলাম যে কোয়ালিটিটা মোটামুটি ভালোই আছে, মানে অতটাও ভালো না, নেটিভ থেকে অবশ্যই খারাপ, বাট গেম প্লে ওয়াজ ভেরি স্মুথ। লসলেস স্কেলিংটা অন, মাল্টিপল ফ্রেম জেনারেশন অন করার কারণে 1660 Ti কিন্তু বেশ ভালো মতো স্মুথ একটা গেম প্লে করা যাচ্ছে। যদিও কিন্তু আপনার হচ্ছে ভিজুয়াল কোয়ালিটি একটু রিডিউস হয়েছে, বাট 580-র ক্ষেত্রে কিন্তু খুব একটা সুবিধা হয় না, নানা রকম স্টার্টার দিয়ে ভর্তি ছিল। বিকজ এখানে FPS বেশি থাকলেও ফ্রেম টু ফ্রেমের যে টাইম, ইন্টারপোলেশনের টাইমটা, সেইটার কারণে কিন্তু অনেক স্টার্টার বেড়ে গেছে। জিপিউর যে ইঞ্জিন সেটা কিন্তু ভালো মতো প্রসেস করতে পারে নাই। তো যাই হোক, তারপরে আমরা ভালো একটু সাইবারপাঙ্ক 2077-এ যাই, খুবই জনপ্রিয় গেম। তো এইখানে আমরা সাইবারপাঙ্কটা মিডিয়াম প্রিসেটে খেলাম। তো 580-র ক্ষেত্রে যখন আমরা নেটিভে খেললাম, নেটিভে খেলার সময় আমরা দেখলাম যে এটা কিন্তু অ্যাভারেজে 32 FPS এবং 1% হতে 27 FPS এর মতো দিচ্ছে। আর হচ্ছে এরপরে যখন আমরা FSR মানে সাইবারপাঙ্কের যে ইন গেম FSR আছে সেটাকে কোয়ালিটি প্রিসেটে অন করে খেললাম, এটা ইন গেম, এটা লসলেসের FSR না, তখন কিন্তু দেখলাম যে অ্যাভারেজে 43 FPS এবং 1% হতে 37 FPS এর মতো দিচ্ছে, অর্থাৎ কিছুটা পারফরমেন্স ইনক্রিজ হচ্ছে। এখানে কিন্তু কোনো ফ্রেম জেনারেশন নাই। তো এইখানে কিন্তু মানে গেমটা বেশ ভালো প্লেয়েবল ছিল, খুব ভালো মতো চলছে, বাট ইমেজ কোয়ালিটি ওয়াজ নট গুড। মানে সার্টেনলি যে থেকে একটা স্টেপ ডাউন ছিল, এটা মানে 720p কে হচ্ছে আপনার আপস্কেল করে বানাইছে, তো ডেফিনেটলি ভিজুয়াল কোয়ালিটিতে একটা স্টেপ ডাউন ছিল। বাট তারপরে যখন আমরা ইন গেম FSR বাদ দিলাম, লসলেসের যে হচ্ছে আপনার FSR আছে, এবার অটোমোডে সেট করলাম এবং LSFG অর্থাৎ লসলেসের ফ্রেম জেনারেশন 2x আবার সেট করে খেললাম, তখন দেখলাম যে FPSটা অ্যাভারেজে 68 হয় এবং 1% হতে 48 FPS হয়, যেটা কিন্তু নেটিভ থেকে অনেকটাই বাড়ে। বেজে কিন্তু 32 এবং 1% লোতে 24 FPS থাকে বেজ FPS, যেটাকে পরে ইনফ্লেট করা হয় লসলেস দিয়ে। এইখানে কিন্তু মোটামুটি ভালোই প্লেয়েবল থাকে, বাট কিছুটা স্টার্টার থাকে 580-র ক্ষেত্রে। হ্যাঁ, তো 1660 Ti ক্ষেত্রে যখন আমরা সাইবারপাঙ্ক 2077টা এরকম খেললাম মিডিয়াম নেটিভ প্রিসেটে, কিন্তু দেখলাম যে 62 আর 48-এর মতো FPS থাকতেছে। FSR 3 যখন আমরা হচ্ছে নেটিভ গেমে
মানে গেমের যে FSR 3 মোড সেটা অন করলাম কোয়ালিটিতে, তখন দেখলাম যে অ্যাভারেজে 86 FPS এবং 1% হতে 59 FPS এর মতো পাচ্ছি। এইখানেও সিনগুলা পারফেক্ট থাকে না নেটিভ যে গেমের FPS সেটাতে কিন্তু একটু এজগুলো পারফেক্ট না, এজগুলোর যে টেক্সচার ট্রাইলিনিয়ার যে আপনার অ্যান্টি অ্যালাইজিং এটা কিন্তু ঠিকঠাক মতো কাজ করে না, বোঝা যাচ্ছে যে একটু সমস্যা আছে। কিন্তু তারপরে যখন আমরা লসলেস স্কেলিংয়ে শিফট করলাম তখন দেখলাম যে অ্যাভারেজে 90 FPS এবং 1% হতে 74 FPS পাচ্ছি। বেস FPS ছিল 47 এবং 37 এর মতো, বাট ইট ওয়াজ গুড। এইখানে কিন্তু লসলেস স্কেলিং খুবই ভালো কাজ করছে। 1660 Ti কিন্তু মোটামুটি বেশ ভালো মতো সাইবারপাঙ্কটা খেলা গেছে। অর্থাৎ আমরা একটা জিনিস মোটামুটি এই পর্যায়ে বুঝতে পারতেছি যে যতই লসলেস স্কেলিং থাকুক না কেন, আপনার যে মেইন যে গ্রাফিক্স কার্ডটা তার কিন্তু হচ্ছে একটা মিনিমাল একটা FPS জেনারেট করতে হবে, মিনিমাম একটা পাওয়ার থাকতে হবে। সেটা থাকলে পরবর্তীতে লসলেসটা ভালো কাজ করে। এটা ছাড়া কিন্তু 580 কিন্তু এখনও দুইটা গেমে খুব একটা সুবিধা করতে পারে না। সাইবারপাঙ্কটা খেলা গেলে একটু স্টার্টার ছিল, একদম যে খুব প্লেয়েবল এক্সপিরিয়েন্স তা না। এরপর যখন আমরা অ্যালেন ওয়েক 2-তে গেলাম, এটা কিন্তু খুবই ভারী একটা গেম, লো প্রিসেটে সেট করে নিয়েছিলাম দুইটা গ্রাফিক্স কার্ডের জন্যই। তো 580-র ক্ষেত্রে কিন্তু আমরা দেখলাম যে যখন আমরা লো প্রিসেটে গেমের হচ্ছে FSR অন করলাম পারফরমেন্স মোডে, তারপরও মাত্র 11 থেকে 11 FPS অ্যাভারেজ এবং 1% হতে 10 FPS দিচ্ছিল। তো লসলেসে যখন আমরা FSR অটো মোডে রেখে ফ্রেম জেনারেশনটা 2x এ দিলাম, তখন দেখলাম যে এখানে মানে 2x লসলেসের পরও মাত্র 10 FPS অ্যাভারেজ এবং 1% হতে 8 FPS পাচ্ছিলাম। আর হচ্ছে বেস FPSটা 5 আর 4 ছিল, অ্যাভারেজে 5 আর 1% হতে 4। তো এখানে মোটেও মানে মেশ শেডার না থাকার কারণে 580 জীবনেও মানে অ্যালেন ওয়েক 2 মেশ শেডার লাগে, যেটা 580-তে নাই। তো এখানে আসলে গ্রাফিক্স কার্ডটাকে বাদের খাতায় দিতে হবে। বাট 1660 Ti যখন আমরা হচ্ছে নেটিভে খেললাম তখন দেখলাম যে অ্যাভারেজে কিন্তু 56 এবং 1% হতে 46 FPS এর মতো পাচ্ছি। FSR পারফরমেন্স মোড দিয়ে নেটিভ যে গেমের FSR পারফরমেন্স মোড, এটা কিন্তু মোটামুটি প্লেয়েবল ছিল, ভিজুয়াল কোয়ালিটি একটু ড্রপ ছিল। বাট 1660 Ti যখন আমরা লসলেসটা অন করলাম তখন কিন্তু দেখলাম যে অ্যাভারেজে 92 FPS এবং 1% হতে 75 FPS এর মতো পাচ্ছে। বেস FPS ছিল অ্যাভারেজে 47 এবং 1% হতে 37 FPS এর মতো। এখানে ফ্রেম ইন্টারপোলেটেড হলো, গেম প্লে কিন্তু মোটামুটি ভালোই স্মুথ ছিল এবং ভালোই খেলা গেছে। তো এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে 580 থেকে 1660 Ti যে মানে ডিফারেন্সটা সেটা কিন্তু লসলেস দিয়ে আরও বাড়ছে, এবং 1660 Ti লসলেসকে কিন্তু মোটামুটি ভালোভাবেই কিন্তু আপনার কাজে লাগাতে পারতেছে। এরপরে যখন আমরা খুবই পছন্দের গেম GTA 5 এটা যখন খেললাম এনহান্সড এডিশনটা, তখন দেখলাম যে ভেরি হাই প্রিসেটে নেটিভে যখন আমরা 580 দিয়ে খেলি তখন দেখলাম যে অ্যাভারেজে 55 FPS এবং 1% মতো 50 FPS এর মতো আসতেছে। ওকে ফাইন। এরপর যখন আমরা লসলেসটা অন করলাম তখন দেখলাম যে এখানে কিন্তু অ্যাভারেজে 78 FPS এবং 1% হতে 72 FPS এর মতো আসতেছে। বেস ছিল অ্যাভারেজে 38 এবং 1% হতে 36 FPS এর মতো। বাট এইখানে গেমটা একটু ফ্রেম ড্রপ থাকে, লসলেসটা অন করলে ল্যাগি থাকে। এখানে হয় কি, লসলেস স্কেলিং ইটসেলফ সফটওয়্যারটাও কিন্তু গ্রাফিক্স কার্ড থেকে কিছুটা রিসোর্স নেয়। ওই রিসোর্স নেওয়ার কারণে কিন্তু পরবর্তীতে গেমে যায় কিছুটা হচ্ছে আপনার ফ্রেম ড্রপ, একটু হালকা পাতলা ল্যাগ দেখায়। তার উপর ফ্রেম জেনারেশনের যে থিওরি আছে ওটার কারণে যে ল্যাগ আসার কথা সেটা তো আসেই। বাট 1660 Ti যখন আমরা নেটিভে খেললাম তখন দেখলাম যে অ্যাভারেজে 93 FPS এবং 1% হতে 67 FPS পাচ্ছি। ভেরি গুড। বাট লসলেস অন করলে সেটা অ্যাভারেজে 132 FPS এবং 1% হতে হচ্ছে 88 FPS এর মতো হয়ে যায়। বাট বেজে হচ্ছে 66 এবং 1% হতে 44 FPS এর মতো থাকে। এটাকে ইন্টারপোলেট করে আর কি বাড়াইছে। লসলেসে দুইটা FPSই দেখা যায়, যেটা বাড়ায় দিচ্ছে আপনাকে, যেটা খেলতেছেন সেটাও দেখা যায়, আবার যেটা একদম বেজ FPS সেটাও দেখা যায়। এখানে GTA 5টা মোটামুটি প্লেয়েবল হলেও হালকা আমরা লেটেন্সি পাইছি 1660 Ti দিয়ে, বাট ডেফিনেটলি কিন্তু আপনার FPSটা বাড়তেছে, নো ডাউট। এরপর যখন আমরা আরেকটা ভারী গেম লাস্ট অফ আস পার্ট 1, এই গেমটা মোটামুটি মিডিয়াম প্রিসেটে রেখে খেললাম, তখন দেখলাম যে অ্যাভারেজে আমাদের RX 580টা নেটিভে কোনো রকম অন্য আপস্কেলিং ছাড়া দেখলাম যে 30 FPS অ্যাভারেজ এবং 1% হচ্ছে 27 FPS দিচ্ছে। সেখানে কিন্তু লসলেস আমরা 1.5 ফ্যাক্টরে অন করলাম, তারপর দেখলাম যে অ্যাভারেজে 47 FPS এবং 1% হতে 40 FPS এর মতো পাচ্ছি। আর বেজে ছিল 24 FPS এবং 1% হতে 20 FPS এর মতো ছিল। এইখানে আপনাকে FPSটা বাড়াই দিল, ডেফিনেটলি এখানে RX 580তে কিন্তু নানা রকম স্টার্টার আসছে, আনপ্লেয়েবল হয়ে গেছিল, মাঝে আটকাচ্ছিল, খেলার মতো না খুব একটা, এবং নেটিভেও কিন্তু এটা স্টার্টার দেখায়। বাট 1660 Ti এখানে যখন আমরা লসলেসের আগে যখন নেটিভে দেখলাম তখন দেখলাম যে কিন্তু নেটিভে কিন্তু মিডিয়াম প্রিসেটে অ্যাভারেজে 44 FPS এবং 1% হতে 21 FPS এর মতো দিচ্ছে। লসলেস স্কেলিং এখানে FSR 1.5 ফ্যাক্টর দিয়ে অন করলে দেখলাম যে অ্যাভারেজে 70 FPS এবং 1% হতে 54 FPS এর মতো দিচ্ছে, অনেকটাই বাড়ছে। এবং বেস ফ্রেম কিন্তু ওই 35 এবং 1% হতে 26 FPS এর মতো ছিল। তো এইখানে আপনারা জিজ্ঞেস করতে পারেন, ভাইয়া নেটিভে কিন্তু অ্যাভারেজে 44 এবং 1% হতে 21 FPS এর মতো দেখলাম,
বাট আমি যখন লসলেস অন করলাম তখন বেজ এফপিএসটা কমে গেল কেন? এটা হয় কারণ লসলেসের কিন্তু নিজেরও কিন্তু কিছু রিসোর্স লাগে জিনিসটাকে প্রসেস করার জন্য। রিসোর্সটা নিয়ে তারপর প্রসেস করে তারপরে হচ্ছে আপনাকে ফ্রেমটা বাড়ায় দেয়। তো এর জন্য অনেক ইউটিউবার বলে যে দুইটার গ্রাফিক্স কার্ড যদি এসএলআই করে চালায় তারপরে একটা মেইন গ্রাফিক্স কার্ড দিয়ে খেলা হয়, একটা জিপিইউ লসলেসকে প্রসেস করবে, লসলেসের হিসাব নিকাশ অ্যালগোরিদমগুলো কম্পিউট করবে, আর একটা জিপিইউ দিয়ে আমি গেম খেলবেন। বাট এটা তো আসলে কোনো ফিজিবল সলিউশন না, তো এটা নিয়ে আসলে বলে লাভ নাই। এরপর যখন আমরা গোস্ট অফ সুশিমাটা খেললাম, এখানে কিন্তু দেখলাম যে RX 580টা মিডিয়াম প্রিসেটের নেটিভে অ্যাভারেজে 40 এবং 1% 24 FPS এর মতো দিচ্ছে। আর লসলেস স্কেলিং আমরা যখন ফ্রেম জেনারেশন 2x দিয়ে অন করলাম তখন দেখলাম যে অ্যাভারেজে 60 FPS এবং 1% 32 FPS এর মতো দিচ্ছে। বেজ FPS ছিল যথাক্রমে অ্যাভারেজে 30 এবং 1% 16। এখানে একটু কিছুটা স্টার্টার ছিল, আনপ্লেয়েবল না বাট কিছুটা স্টার্টার কিন্তু দেখা যায়, বিকজ গোস্ট অফ সুশিমা কিন্তু একটা হেভি গেম। 580 যে মোটামুটি FPS দিচ্ছে এটাও অনেক। যদি আপনারা কিনে লসলেস স্কেলিংটা টুয়েক করেন তাহলে হয়তো আর একটু বেটার এক্সপিরিয়েন্স পাবেন। বাট 1660 Ti এর ক্ষেত্রে দেখলাম যে নেটিভে কিন্তু অ্যাভারেজে 60 FPS এবং 1% 47 FPS এর মতো দিচ্ছে। বাস লসলেসটা অন করার পর, লসলেস স্কেলিং অন করার পর দেখলাম যে অ্যাভারেজে 96 FPS এবং 1% 74 FPS এর মতো দিচ্ছে। বেজে কিন্তু বেজ FPS কিন্তু অ্যাভারেজে 48 এবং হচ্ছে 37 FPS এর মতো ছিল। বাট এখানে আপনাকে যে ফ্রেমটা বাড়ায় দিছে, এফপিএসটা বাড়ায় দিছে, তারপরে কিন্তু ইট ওয়াজ ভেরি বেটার, খেলতে বেশ ভালোই মজা পাইছি, কোনো রকম প্যারা হয় নাই। এবং নেটিভ থেকে কিন্তু আপনার স্মুথ লাগছে গেমটা, অর্থাৎ 1660 Ti কিন্তু আপনার লসলেস দিলে বেশ ভালোই কাজ করে। সবার লাস্টে যখন আমরা ওয়ারহ্যামার 40K স্পেস মেরিন 2 এটা হচ্ছে মিডিয়াম প্রেসিতে খেললাম, RX 580তে আমরা যখন নেটিভে অন করলাম তখন দেখলাম যে অ্যাভারেজে 24 FPS এবং 1% 20 FPS আসতেছে। বাট লসলেস অন করার পর কিন্তু অ্যাভারেজে 44 FPS এবং 1% 32 FPS আসতেছে। বাট বেজ FPS ছিল অ্যাভারেজে 22 FPS এবং 1% 16 FPS এর মতো, যেটাকে আর কি ইনফ্লেট করা হয় পরবর্তীতে। যে খেলি আমরা যে FPS সেটা হচ্ছে 44 এবং 1% 32 FPS এর মতো। এই গেমটা হেভি গেম, এটাতে কিন্তু আমরা স্টার্টার পাইছি, মানে ওকে ইস বলা যায়। যদি আপনারা মেনে নিতে পারেন তাহলে খেলতে পারেন। আর 1660 Ti এর ক্ষেত্রে কিন্তু নেটিভে কোনো রকমের লসলেস ছাড়া প্রথমে অ্যাভারেজে হচ্ছে 47 FPS এবং 1% 37 FPS ছিল। লসলেস যখন আমরা অন করলাম তখন দেখলাম যে অ্যাভারেজে 80 FPS এবং 1% 58 FPS এর মতো আসতেছে, দ্বিগুণ বাড়ছে। বেজ এফপিএসটা অ্যাভারেজে 40 FPS এবং 1% 29 FPS এর মতো ছিল। এবং ওয়ারহ্যামার 40K-তে 1660 Ti বেশ ভালো পারফর্ম করছে, গেমিং এক্সপিরিয়েন্সটা ভালো বেটার ছিল, নেটিভ থেকেও বেটার ছিল, স্মুথ ছিল। তো এই ছিল মোটামুটি আমাদের বেঞ্চমার্কগুলো লসলেস স্কেলিং নিয়ে। আমি আপনাদেরকে যে কোয়ালিটিগুলো সেটাও বলছি। তো এখন দিন শেষে কি বলা যায়, এটা কি আসলে জাদুর কাঠির মতো? দেখেন, লসলেস স্কেলিং ওয়ার্কস, এটা অন্যান্য ইউটিউবারও দেখাইছে, আমাদের ক্ষেত্রে আমরা পাইছি ইট ওয়ার্কস। বাট আমার মনে হয় না RX 580-তে লসলেসের ফ্রেম জেনারেশন খুব একটা ভালো কাজ করে, বিকজ এটার ওই হার্ডওয়্যার প্রাউসটাই নাই। 2048 এসপি যে ভার্সনটার যে লসলেসকেও কম্পিউট করার স্পেসটা দিবে, তারপর আপনাকে ফ্রেমটা ডেলিভার করবে। বিকজ ফ্রেম জেনারেশনটা কিন্তু একটু হচ্ছে আপনার কমপ্লিকেটেড টেকনোলজি বলা যায়, এটা কিন্তু নানা রকমের ম্যাট্রিক্স ম্যাথ ক্যালকুলেশন লাগে। তারপরে কিন্তু আপনাকে ফেক ফ্রেমটা কিন্তু এমনি এমনি আসে না, হুদে একটা ফ্রেম ঢুকাই দিলাম, আগে পরের ক্যালকুলেশন করে তারপর ঢুকাতে হয়। তো যার কারণে কিন্তু হচ্ছে আপনার কম্পিটিশনাল পাওয়ারটা একটু লাগে, যেটা 580-তে মিসিং আছে। বাট যেগুলো ভালো গ্রাফিক্স কার্ড মোটামুটি, যেমন 1660 Ti, এটাতে কিন্তু অনেকগুলো গেমেই দেখলাম যে লসলেস স্কেলিং বেশ ভালো মতো কাজ করছে। তো বলাই যায় যারা 1660 Ti চালাচ্ছেন অথবা 1070, 1060, তারপর 1080, 2060 এই ধরনের গ্রাফিক্স কার্ড যারা চালাচ্ছেন তারা কিন্তু লসলেস স্কেলিংয়ে বেশ ভালো মজা নিতে পারেন। স্পেশালি আবার AMD RX 6600 এইগুলোতে কিন্তু ফ্রেম জেনারেশনের যে সাপোর্টটা আপনার লসলেস স্কেলিং দিয়ে ট্রাই করতে পারেন, এইগুলো গ্রাফিক্স কার্ডে আবার খুব ভালো সাপোর্ট পাবেন। পাওয়ারই কথা, বিকজ 1660 Ti যেহেতু এতটা ভালো করছে, এতটা মানে দেয়ার ওয়াজ ফ্লস বাট ইট ডিড গুড, মোটামুটি ভালো করছে বলা যায়। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে লসলেস স্কেলিং যে আপনি GT 1030-তে লাগালেন খুব ভালো পাচ্ছেন তা কিন্তু না, কিছুটা উপকার হয়তো বা পাবেন, বাট তার সাথে কিছু কিন্তু স্টার্টার আসে, গেমে ল্যাগ ট্যাগ আসে, ল্যাটেন্সি আসে, সেগুলো মাথায় রাখতে হবে। বাট তারপর আমার মনে হয় $3-3.5 নিয়ে যদি আপনারা নিতে পারেন, একটু চালায় দেখতে পারেন, যদি আপনারা আপনাদের প্রয়োজন কোনো প্রিসেট পেয়ে যান যেটা দিয়ে হয়তো বা 580-তেও ভালো খেলতেছেন, দেখতে পারেন। বাট 1660 Ti এই জাতের গ্রাফিক্স কার্ডগুলোতে ইট ক্যান ডু আই থিঙ্ক বেটার। তো ভিডিওটা এখানে শেষ করবো। এটা একটু আমাদের টেকনিক্যাল ভিডিও ছিল, কেমন লাগবে নিচে কমেন্ট করে জানাতে পারেন। টেকলিকে জয়েন হয়ে যেতে পারেন, এখানে কিন্তু আমরা নানা রকম আড্ডা দিয়ে এইসব ব্যাপার স্যাপার নিয়ে। তো দেখা হবে কোনো ভিডিওতে, গুড বাই অ্যান্ড ডেফিনেটলি আই উইল ক্যাচ অন দ্য নেক্সট ওয়ান। পাশা ভাইটা গেছে রে।